শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড ওয়াজেদ মিয়া তার একটি লেখায় তুলে ধরেছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুরুর আগ মুহূর্তের বেশ কিছু ঘটনা। সেসব ঘটনায় উঠে এসেছে শেখ হাসিনা ও তার দাম্পত্য জীবনের গল্প, শেখ মুজিবকে ঘিরে নানান ঘটনা ও ঐতিহাসিক কিছু মুহূর্ত। অজানা সেই সব ঘটনাই অষ্টম পর্ব থাকছে আমাদের আজকের এই আয়োজনে। বাকি পর্বগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ওয়াজেদ মিয়া লেখেন, ১৯৭১ সালের ৩রা জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে একটি জনসভা আহ্বান করেন। ওই জনসভায় নৌকা আকৃতির একটি বিশাল মঞ্চ বর্তমান শিশু পার্কের স্থানে তৈরি করা হয়েছিল। জনসভার প্রারম্ভে বঙ্গবন্ধু জাতীয় পরিষদে নির্বাচিত সদস্যদের আওয়ামী লীগের আদর্শ, পূর্ব পাকিস্তানের স্বার্থ, সংস্কৃতি, বিশেষ করে ৬ দফার দাবির ব্যাপারে আপোষহীন ও অটল থাকার জন্য শপথ গ্রহণ করান। এর কিছুদিন পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের থানা, মহকুমা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের দুদিনব্যাপী একটি সভার আয়োজন করা হয়। সভার সমাপনী উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের শেষ অংশে সমবেত কণ্ঠে ডিএল রায়ের ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা ও রবি ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান দুটি পরিবেশন করা হয়। সেদিন রাতে খেতে বসে বঙ্গবন্ধু এক পর্যায়ে গম্ভীর হয়ে আমাদের উদ্দেশ্য করে বললেন, দেশটা যদি কোনোদিন স্বাধীন হয় তাহলে দেশের জাতীয় সঙ্গীত হিসেবে কবিগুরুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করো। ওই সময় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জেনারেল পীরজাদাকে সঙ্গে করে ঢাকায় আসেন। বঙ্গবন্ধুর সঙ্গে তার কয়েক দফা আলাপ আলোচনা হয়। ১৮ জানুয়ারি ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেন। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অচিরেই রাষ্ট্রীয় ক্ষমতা ত্যাগ করবেন বলে আভাস দেন। দেশের ভবিষ্যৎ সম্পর্কে সাংবাদিকদের আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে শেখ মুজিবকে জিজ্ঞেস করুন, তিনিই তো ভাবি প্রধানমন্ত্রী। ইয়াহিয়া খান ফিরে যাওয়ার কিছুদিন পর পশ্চিম পাকিস্তানের পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জনাব জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আসেন এবং পরপর দুদিন বঙ্গবন্ধুর সঙ্গে 4টি বৈঠকে আলাপ আলোচনা করেন। এরপর তিনি ৩০শে জানুয়ারি লাহোরের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে ঢাকা তেজগাঁ বিমানবন্দরে সাংবাদিকদের সম্মেলনে বলেন, পাকিস্তানের ভবিষ্যৎ সংবিধানের রূপরেখা সম্পর্কে শেখ সাহেবের সঙ্গে আমার 4টি বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। তাকে আমি স্পষ্ট বলে দিয়েছি যে ৬ দফার ভিত্তিতে পাকিস্তানের সংবিধান রচনা করা হলে পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সুতরাং ৬ দফার ভিত্তিতে পাকিস্তানের সংবিধান করার চেষ্টা করা হলে আমার দল তার বিরোধিতা করবে। ৬ দফার ভিত্তিতে পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা হলে আমার দল যে কোনো উপায়ে সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে। ভুট্টো সাহেব লাহোর বিমানবন্দরে পৌঁছে সেখানেও সাংবাদিকদের একই কথা বলেন। ওই দিন একটি ভারতীয় বিমান ছিনতাই করে লাহোরে নেওয়া হয়েছিল। ভুট্টো ছিনতাইকারীদের সঙ্গে সহযোগিতা করেন এবং তাদের খুব প্রশংসা করেন। এর ১-২ দিন পরে ছিনতাইকারীরা বিমানটি জ্বালিয়ে দেয়। ভারত সরকার এই ঘটনার তীব্র নিন্দা করে এবং প্রতিশোধ হিসেবে ভারতের উপর দিয়ে পাকিস্তানি বিমান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। ফলে পাকিস্তানি বিমানের জন্য শ্রীলঙ্কার কলম্বো হয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যাতায়াতের ব্যবস্থা করতে হয়। ১৩ই ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন ঢাকায় ৩রা মার্চ অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন। ইয়াহিয়ার এ ঘোষণায় বঙ্গবন্ধু শেখ মুজিব সন্তোষ প্রকাশ করেন, কিন্তু জনাব ভুট্টো বললেন অন্য কথা। ১৫ই ফেব্রুয়ারি পেশোয়ারে এক সাংবাদিক সম্মেলনে ভুট্টো বললেন, মুজিব ৬ দফার পক্ষে আপোষ না করলে তার দল ৩রা মার্চের অধিবেশনে অংশগ্রহণ করবে না। ভুট্টোর সঙ্গে হাত মেলালেন কনভেনশন মুসলিম লীগের খান আব্দুল কাইয়ুম খান। ১৮ই ফেব্রুয়ারি ভুট্টো এক জনসভায় বলে বসলেন, ঢাকা পশ্চিম পাকিস্তানি সদস্যদের জন্য কসাইখানা হবে। পশ্চিম পাকিস্তানের কোনো সদস্য প্রস্তাবিত অধিবেশনে যোগদান করতে যাওয়ার চেষ্টা করলে তার পা ভেঙে দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের প্রথম দিকে পত্রিকায় নিম্নোক্ত শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, জেনারেল ইয়াহিয়া খান জনাব ভুট্টোর সঙ্গে সিন্ধু প্রদেশের লারকানায় তার জমিদারি অঞ্চলের বনে পাখি শিকারে গেছেন। ২৮শে ফেব্রুয়ারি ভুট্টো ৩রা মার্চের জাতীয় পরিষদের অধিবেশনে স্থগিত করার দাবি জানান। এরপর ১লা মার্চ জেনারেল ইয়াহিয়া খান আকস্মিকভাবে জাতির উদ্দেশ্যে এক ভাষণে ঘোষণা দেন যে অনিবার্য কারণবশত জাতীয় ঐক্য ও সংহতির স্বার্থে ঢাকায় ১৯৭১ সালের ৩রা মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের অধিবেশন বাতিল করা হয়েছে।
ওই ঘোষণার সপ্তাহ দুয়েক আগে থেকেই বঙ্গবন্ধু তার দলের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে ঢাকাস্থ হোটেল পূর্বানীতে পাকিস্তানের সংবিধানের খসড়া তৈরিতে দিনরাত ব্যস্ত ছিলেন। 1 মার্চ যথারীতি বঙ্গবন্ধু তার সহকর্মীদের নিয়ে সকাল 9টায় হোটেল পূর্বানীতে গিয়েছিলেন। দুপুর 12টার দিকে জেনারেল ইয়াহিয়া খানের প্রস্তাবিত জাতীয় পরিষদের অধিবেশন বাতিলের সংবাদ তারা পান। এ ঘোষণা শোনা মাত্র সারা ঢাকায় হাজার হাজার ছাত্র জনতা অধিবেশন বাতিলের প্রতিবাদে রাস্তায় নেমে পড়ে। ওই সময় ঢাকা স্টেডিয়ামের দক্ষিণ পার্শ্বস্থ বিশাল খোলা মাঠটি ছাত্র জনতায় ভরে যায়। জনতা বঙ্গবন্ধুকে তাদের সঙ্গে এসে যোগদান করার অনুরোধ জানালে তিনি হোটেল পূর্বানীতে সমবেত সহকর্মীদের সঙ্গে নিয়ে জনতার সামনে হাজির হন। উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণে বঙ্গবন্ধু বলেন, গত 2 সপ্তাহ ধরে আমি ও আমার দলীয় নেতৃবৃন্দ প্রস্তাবিত জাতীয় পরিষদে পেশ করার লক্ষ্যে সংবিধানের খসড়া প্রণয়নের কাজে নিয়োজিত ছিলাম। জাতীয় ঐক্য ও নিরাপত্তা সংহত রেখেও কী ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা যায় তার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপায় আমরা নির্ধারণ করেছি। কিছুক্ষণ আগে প্রস্তাবিত পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন বাতিল করার ঘোষণা আমাদের প্রচেষ্টাকে বানচাল করার গভীর ষড়যন্ত্রের ফলশ্রুতি বলে মনে করি। আমার দৃঢ় বিশ্বাস সকল বাঙালি এই ষড়যন্ত্রকে জীবন দিয়ে হলেও প্রতিহত করবে। তিনি ছাত্র জনতাকে ইয়াহিয়া খানের ঘোষণার বিরুদ্ধে আন্দোলন করে তোলার আহ্বান জানান। উপরন্তু বঙ্গবন্ধু 2রা মার্চ ঢাকাতে, পরদিন সারা দেশে হরতাল এবং 7ই মার্চ রেসকোর্সে জনসভার কথা ঘোষণা করেন। 3রা মার্চ রাতে ইয়াহিয়া খান তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর অ্যাডমিরাল আহসানকে পদচ্যুত করে তার স্থলে জেনারেল ইয়াকুব খানকে সাময়িকভাবে দায়িত্ব দেন। এরপরেও মার্চের 4 থেকে 6 তারিখ পর্যন্ত একনাগাড়ে 3 দিন স্বতঃস্ফূর্তভাবে সারা দেশে হরতাল পালিত হয়। ক্রমেই ছাত্র জনতার আন্দোলন তীব্রতর হতে থাকে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ইপিআর ও পুলিশের গুলিতে অনেক ছাত্র জনতা মৃত্যুবরণ করেন। 4 মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ করে। একই সঙ্গে তার নিকট পূর্ব পাকিস্তানের জোনাল মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষমতাও অর্পণ করেন। টিক্কা খান ঢাকায় পৌঁছেন 5ই মার্চ। তার শপথ গ্রহণ করার কথা ছিল 6ই মার্চ। কিন্তু গণ আন্দোলনের তীব্রতা ও আওয়ামী লীগের প্রতি জনগণের পূর্ণ সমর্থন লক্ষ্য করে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি বি.এস. সিদ্দিক টিক্কা খানকে গভর্নর পদে শপথ গ্রহণ করতে অস্বীকৃতি জানান। 5ই মার্চ রেডিও টেলিভিশনে ঘোষণা করা হয় যে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 6 মার্চ বিকেল 5টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ওই দিন বিকেল 5টার দিকে বঙ্গবন্ধু সৈয়দ নজরুল ইসলাম, এএইচএম কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ ও ডক্টর কামাল হোসেন সাহেবদের সঙ্গে তার বেডরুমে বসে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলন সম্পর্কে আলোচনা করছিলেন। আমিও সেখানে দাঁড়িয়েছিলাম। এমনই সময় ইয়াহিয়া খান টেলিফোনে কথা বলবেন বলে তৎকালীন ঢাকাস্থ সেনাবাহিনী প্রধান জেনারেল ইয়াকুব খান বঙ্গবন্ধুকে অবহিত করে তাকে অপেক্ষা করতে বলেন। টেলিফোন পাবার পর বঙ্গবন্ধু কিছু শুনতে পাচ্ছি না বলে ইয়াহিয়া খানকে আবার টেলিফোন করতে বলেন। অতঃপর বঙ্গবন্ধু আমাকে বলেন যে পুনরায় টেলিফোন এলে আমি যেন জেনারেল ইয়াকুব খানকেই বলে ব্যস্ত রাখি যে তিনি তার সহকর্মীদের সঙ্গে পরামর্শ করছেন। এর কিছুক্ষণ পর জেনারেল রাও ফরমান আলীর কাছ থেকে পুনরায় টেলিফোন আসলে আমি তার রিসিভ করে কিছুক্ষণ তাকে ব্যস্ত রেখে বঙ্গবন্ধুকে রিসিভারটি দেই। বঙ্গবন্ধু ইয়াহিয়াকে বলেন যে তিনি যেন বিগত কয়েকদিন আন্দোলন চলাকালে যে সমস্ত ছাত্র জনতা ইপিআর ও পুলিশের গুলিতে নিহত হয়েছেন তার জন্য তার আন্তরিক দুঃখ এবং শহীদদের পরিবারবর্গের প্রতি সহানুভূতি প্রকাশ করে সে সমস্ত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করেন। বঙ্গবন্ধু ইয়াহিয়া খানকে আরও বলেন যে তিনি যেন এই মর্মে একটি ইশতেহার প্রকাশ করেন যে ঢাকায় এসে তিনি জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত আওয়ামী লীগ দলের নেতৃবৃন্দের সঙ্গে পাকিস্তানের ভবিষ্যৎ সংবিধান প্রণয়নের ক্ষেত্রে সমস্যাদির সমাধানের লক্ষ্যে বিস্তারিত আলাপ আলোচনা করবেন। সে সময়ে হাসিনা ও আমি বঙ্গবন্ধুর বাসাতেই থাকতাম। বঙ্গবন্ধু আমাদের সবাইকে নির্দেশ দেন যে আমরা যেন 6 মার্চ ইয়াহিয়া খানের ভাষণ টেপ করে রাখি। 6 মার্চ বিকেলে বঙ্গবন্ধু নিজেও একটি ট্রানজিস্টার নিয়ে শয়নকক্ষের দরজা বন্ধ করে শুয়ে থাকলেন। ভাষণে ইয়াহিয়া খান বলেন যে তিনি আওয়ামী লীগ নেতৃবৃন্দের একগুঁয়েমির জন্য 3রা মার্চে অনুষ্ঠিতব্য পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন বাতিল করতে বাধ্য হয়েছেন। তিনি আরও বলেন যে 10ই মার্চ ঢাকায় গোলটেবিল সম্মেলন আয়োজন করে পাকিস্তানের সংবিধান প্রণয়ন সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করার জন্য তিনি পাকিস্তানের সকল রাজনৈতিক দলের নেতৃস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন। উপরন্তু ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন পুনরায় 25শে মার্চ নির্ধারণ করেন। ভাষণ শোনার পর বাড়ির সবাই নিশ্চুপ হয়ে যায়।
ঘণ্টাখানেক পর বঙ্গবন্ধু দরজা খুলে বেরিয়ে আসেন এবং তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ হানিফকে আওয়ামী লীগের সৈয়দ নজরুল ইসলাম, এইচ.এম. কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ, খন্দকার মোশতাক আহমেদ ও ডাক্তার কামাল হোসেনকে জরুরি তার বাসায় আসার জন্য সংবাদ দিতে বলেন। নেতৃবৃন্দের আসার পর বঙ্গবন্ধু তাদেরকে নিয়ে লাইব্রেরি রুমে প্রায় 1 ঘণ্টা আলাপ আলোচনা করেন। শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান ও আমি এই 3 জন মিলে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ছাত্রদের মতামত তাদেরকে জানাই। আলোচনা শেষে ইয়াহিয়া খানের ভাষণের সমালোচনা করে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ইশতেহার প্রদান করা হয়। উক্ত ইশতেহারটি ছিল ইংরেজিতে এবং তাজউদ্দিন আহমেদ এটি ডাক্তার কামাল হোসেনের সহায়তায় তৈরি করেছিলেন। এর শেষাংশে বলা হয়েছিল, শহীদদের রক্তে রঞ্জিত রাস্তার রক্ত এখনও শুকোয়নি। শহীদদের পবিত্র রক্ত পদদলিত করে 10ই মার্চ তারিখে প্রস্তাবিত গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগ যোগদান করতে পারে না। 7ই মার্চ সকালে 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি আওয়ামী লীগের বহু নেতৃস্থানীয় ব্যক্তি ও ছাত্র নেতৃবৃন্দে ভরে যায়। উপস্থিত সবার সঙ্গে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশে পরিণত করার ব্যাপারে আলোচনা করেন। এরপর বঙ্গবন্ধু সৈয়দ নজরুল ইসলাম, এইচ.এম. কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, খন্দকার মোশতাক আহমেদ, তাজউদ্দিন আহমেদ ও ডক্টর কামাল হোসেন সাহেবদের সঙ্গে লাইব্রেরি রুমে তার রুদ্ধ করে আলাপে বসেন। সুদীর্ঘ আলোচনার পর লাইব্রেরি কক্ষ থেকে বসার ঘরে অপেক্ষারত আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেন যে তারা ঐক্যমতে পৌঁছেছেন এবং ওই দিন বিকেল 4:30 ঘটিকায় রেসকোর্স ময়দানে অনুষ্ঠিতব্য সভায় দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনরত ছাত্র জনতার দাবির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করে একটি 4 দফার ঘোষণা দেওয়া হবে। অতঃপর বঙ্গবন্ধু তমর্মে জনাব কামরুজ্জামান, জনাব সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, খন্দকার মোশতাক আহমেদ ও ডক্টর কামাল হোসেনকে নির্দেশ দিয়ে গোসল ও দুপুরের আহারের জন্য বাড়ির ওপরতলায় চলে যান। আহার শেষে বঙ্গবন্ধু যখন বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন, সে সময় এক ফাঁকে এসে ডক্টর কামাল হোসেন তাকে প্রস্তাবিত ঘোষণাপত্রের খসড়াটি দেখিয়ে নেন। ততক্ষণে আওয়ামী লীগের অপর 5 নেতা নিজ নিজ বাসায় দুপুরের আহারের জন্য চলে গিয়েছিলেন। ডক্টর কামাল হোসেন উপরোল্লিখিত ঘোষণাপত্রটি টাইপ করিয়ে নেওয়ার জন্য নিচে চলে গেলে বঙ্গবন্ধু আমাকে বলেন আমি যেন ওই ঘোষণাপত্রটি টাইপ কপিটি সেটির অনুমোদিত মূল খসড়াটির সঙ্গে মিলিয়ে দেখি। ঘোষণাপত্রের খসড়াটি বঙ্গবন্ধুর একান্ত সহকারী মোহাম্মদ হানিফকে টাইপ করার নির্দেশ দিয়ে ডক্টর কামাল হোসেন আহারের জন্য তার বাসায় চলে যান। বিকেল 3টের দিকে প্রথমে আসেন খন্দকার মোশতাক আহমেদ এবং এর একটু পরেই ডক্টর কামাল হোসেন। আমি তখন ঘোষণাপত্রটির চূড়ান্ত কপিটি বঙ্গবন্ধু কর্তৃক অনুমোদিত খসড়া কপিটির সঙ্গে মিলিয়ে দেখছিলাম। এক পর্যায়ে খন্দকার মোশতাক কাকাকে জিজ্ঞেস করলাম যে ইশতেহারে স্বাধীনতা ঘোষণার কথা উল্লেখ করা হয়েছে কিনা। তিনি বলেন যে সামরিক শাসনের ক্ষমতা বলে জারিকৃত আইনের কাঠামো এর অধীনে অনুষ্ঠিত নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়ে ঢাকায় বসে পাকিস্তানের অখণ্ডতা লঙ্ঘন সংক্রান্ত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার ব্যাপারটি খুব ঝুঁকিপূর্ণ। সুতরাং এই ব্যাপারটা ইশতেহারে লেখা হয়নি। আমি ওই ইশতেহার পড়ে দেখলাম যে তাতে পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচন সম্পন্ন হওয়ার পর বঙ্গবন্ধুর সঙ্গে জেনারেল ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টোর যে সমস্ত আলাপ হয়েছে এবং 1 মার্চ হতে গণ আন্দোলনের প্রেক্ষিতে যে সমস্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং বিরাজমান পরিস্থিতি ও ছাত্র জনতার দাবি উল্লেখপূর্বক বঙ্গবন্ধু পাকিস্তান জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত দলের নেতা হিসেবে 4টি দাবি উপস্থাপিত করেছেন। উক্ত ইশতেহারে ইয়াহিয়া খানের নিকট দাবি করা হয় সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। 1 মার্চ হতে আন্দোলনে যে সমস্ত ভাইবোনকে হত্যা করা হয়েছে সে বিষয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে তদন্ত করে সে ব্যাপারে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। সামরিক আইন অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে এবং অবিলম্বে জনগণের দ্বারা নির্বাচিত পাকিস্তান জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাপ্রাপ্ত দলের নেতার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করতে হবে। ঠিক এ সময়ই বঙ্গবন্ধু রেসকোর্সে আয়োজিত জনসভায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আমাদের কক্ষে প্রবেশ করেন। তার সঙ্গে আরও 10-15 জন ছাত্র ও আওয়ামী লীগ নেতা প্রবেশ করেন। বঙ্গবন্ধু উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, আমি সভামঞ্চে পৌঁছার পূর্বেই তোমরা সভামঞ্চের চারদিকে উপস্থিত দেশি বিদেশি সাংবাদিকবৃন্দের মধ্যে এই ইশতেহার কপি বিতরণ করবে। কথা বলে তিনি দোতলায় চলে যান। প্রায় আধ ঘন্টা পর 4:30টার দিকে বঙ্গবন্ধু সভায় যাওয়ার জন্য আয়োজন করতে বলেন। হাসিনা রেহানা, এটিএম সৈয়দ হোসেন সাহেবের বড় মেয়ে শেলি ও শেখ শহীদের বোন জেলি আমার গাড়িতে উঠে বলে যে তাদেরকেও রেসকোর্সের জনসভায় নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু একটি ট্রাকে ওঠেন। উক্ত ট্রাকে ছিলেন
সিটি আওয়ামী লীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা, শেখ ফজলুল হক মনি, ছাত্রলীগের প্রাক্তন সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক খালিদ মোহাম্মদ আলী, ডাকসুর প্রাক্তন সহসভাপতি তোফায়েল আহমেদ, নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, সিরাজুল আলম খান প্রমুখ নেতৃবৃন্দ, মোস্তফা মহসিন মন্টু, কামরুল আলম খসরু, মহিউদ্দিন, আসম আব্দুর রব ও শাহজাহান সিরাজ সহ আরও কিছু সংখ্যক আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগ নেতা আরেকটি ট্রাকে ছিলেন। নিরাপত্তার জন্য গাজী গোলাম মোস্তফা ড্রাইভারকে ৩২ নম্বর সড়কের পশ্চিম দিক দিয়ে যেতে বলেন। বঙ্গবন্ধুর অনুসারী অন্যান্য যানগুলো চলে যাওয়ার পর আমি হাসিনা ও শ্যালিকাদের নিয়ে মিরপুর রোড দিয়ে যাত্রা করি। CSRI এর মোড়ে পৌঁছে সায়েন্স ল্যাবরেটরি রোড ও আশপাশের রাস্তাগুলোয় রেসকোর্সে অভিগামী ছাত্র জনতার মিছিলে পরিপূর্ণ থাকায় নিউ মার্কেট, ইডেন কলেজ, ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তা দিয়ে হাইকোর্ট এলাকা ঘুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাছাকাছি যাই। সেখানে পৌঁছে দেখি রেসকোর্স লাখ লাখ লোকে পরিপূর্ণ এবং প্রায় সবার হাতে লাঠি সোটা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রাঙ্গণ ছিল রায়ট পুলিশে ভর্তি। সেদিন রেসকোর্স ময়দানে নৌকা আকৃতির সভা মঞ্চটি স্থাপন করা হয়েছিল বর্তমান শিশু পার্কের দক্ষিণ পূর্ব অংশে। হাসিনার অনুরোধে আমি বহু কষ্টে সভামঞ্চের কাছাকাছি গাড়ি নিয়ে যাই। বঙ্গবন্ধু তখনও সভামঞ্চে এসে পৌঁছাননি। এর প্রায় 15 মিনিট পর বঙ্গবন্ধু সদল বলে সেখানে পৌঁছান এবং মঞ্চে উঠে সবাইকে অভিবাদন জানান। হাসিনা আমাকে বলে, বিভিন্ন সংবাদপত্রে লিখেছে আব্বার আজকের সম্পূর্ণ বক্তৃতা রেডিওর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। সে আমাকে গাড়ির রেডিও অন করতে বলে। রেডিওতে তখন বারবার এই মর্মে ঘোষণা হচ্ছিল, কিন্তু বঙ্গবন্ধু বক্তৃতা শুরু করার কয়েক মিনিটের মধ্যেই রেডিও নিস্তব্ধ হয়ে যায়। যা হোক, বঙ্গবন্ধু প্রায় আধ ঘন্টা ধরে বক্তৃতা করেন এবং শেষ প্রান্তে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা লাঠিসোঁটা ঠোকাঠুকি করে বিজয় উল্লাসে বঙ্গবন্ধুর ঘোষণার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। এরপর বঙ্গবন্ধু জয় বাংলা স্লোগান দিলে উপস্থিত জনতা জয় বাংলা স্লোগান তুলে প্রত্যুত্তর দেন। বঙ্গবন্ধু আবার জয় বাংলা বললে জনতা জয় বাংলা ধ্বনিতে চারিদিক মুখরিত করে তোলে। খোদা হাফেজ বলে বঙ্গবন্ধু তার বক্তৃতা শেষ করেন। সভা শেষে আমি হাসিনা ও শ্যালিকাদের নিয়ে একই রাস্তায় ৩২ নম্বরে ফিরে আসি। বঙ্গবন্ধু প্রায় আধ ঘন্টা পর বহু লোকজন সহ বাসায় ফিরে আসেন। সেদিন রাত ৮টার দিকে রেডিও পাকিস্তানের ঢাকাস্থ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারী ৩২ নম্বরের বাসায় বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে আসেন। তাদের নেতৃবৃন্দের অন্যতম ছিলেন জনপ্রিয় বাংলা সংবাদ পাঠক ও ছাত্র ফেডারেশনের ইকবাল বাহার চৌধুরী। তারা বঙ্গবন্ধুকে জানান যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন সত্ত্বেও ঢাকায় অবস্থিত সেনাবাহিনীর হাইকমান্ডের নির্দেশে সেদিন বক্তৃতা সম্প্রচার করতে না দেওয়ায় তারা প্রতিবাদ স্বরূপ ৭ই মার্চ রেসকোর্সে অনুষ্ঠিত জনসভায় প্রদত্ত তার সম্পূর্ণ ভাষণ পুনঃপ্রচার করার অনুমতি না দেওয়া পর্যন্ত ঢাকাস্থ রেডিও পাকিস্তান কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারী অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও অফিসে উপস্থিত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওই রাত থেকে পরদিন রাত পর্যন্ত ঢাকাস্থ রেডিও পাকিস্তানের সকল অনুষ্ঠান বন্ধ ছিল। ৮ই মার্চ সকাল ৮টায় হঠাৎ পাকিস্তান রেডিও ঢাকা কেন্দ্র থেকে ঘোষণা করা হয় যে ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন তা হুবহু সকাল ৯টায় প্রচার করা হবে। আমি ৯ তারিখ সকালে অফিসে যাওয়ার পথে গাড়ির রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণটি সম্পূর্ণ শুনেছিলাম। ৭ই মার্চ রাতে বঙ্গবন্ধু হাসিনা, শেখ কামাল, শেখ জামাল, রেহানা, রাসেল, শেখ শহীদ, শাশুড়ি এবং আমাকে নিয়ে খাওয়ার সময় গম্ভীর হয়ে বললেন, আমার যা বলার ছিল আজকের জনসভায় তা প্রকাশ্যে বলে ফেলেছি। সরকার এখন আমাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার বা হত্যা করতে পারে। সেজন্য আজ থেকে তোমরা প্রতিদিন দুবেলা আমার সঙ্গে একত্রে খাবে। সেদিন থেকে এ নিয়ম আমরা ২৫শে মার্চ দুপুর পর্যন্ত পালন করেছি। কেবল ২৫শে মার্চ রাতে ব্যতিক্রম ঘটে। সে রাতে বঙ্গবন্ধু রাত ১১টা পর্যন্ত বাড়ির নিচতলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও অন্যান্য নেতার সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন। ফলে শাশুড়ি বাদে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর থেকে তার নির্দেশে শুরু হয় পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন। তারপর থেকে তিনি কার্যত গোটা পূর্ব পাকিস্তানের শাসনভার গ্রহণ করেন। ৮ই মার্চ থেকে পূর্ব পাকিস্তানে ঢাকাসহ সকল শহরগঞ্জে সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা জনগণ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ করে দেয়।
কেবল অত্যাবশ্যকীয় সেবাদানমূলক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, পানি, বিদ্যুৎ, হাসপাতাল, মিউনিসিপ্যালিটি, মেডিকেল ক্লিনিক খোলা রাখা হয়। লক্ষণীয় ছিল যে জনগণ বঙ্গবন্ধুর নেতৃত্বে পূর্ব পাকিস্তানের শাসনভার গ্রহণ করায় সরকারের পুলিশ বাহিনী ও ইআরপি-এর বাঙালি সদস্যবৃন্দের অনেকে পরোক্ষভাবে বঙ্গবন্ধুর পদক্ষেপকে সমর্থন করেছিলেন। সে সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক, প্রকৌশলী, আইনজীবী ও পেশাজীবী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর লোকজন, শ্রমিক, কৃষক, ছাত্র সংগঠন বঙ্গবন্ধুর বাসায় গিয়ে জয় বাংলা ধ্বনি তুলে তার অসহযোগ আন্দোলনের প্রতি অকুণ্ঠ ও দ্ব্যর্থহীন সমর্থন ও একাত্মতা প্রকাশ করতে থাকেন। 9 মার্চ বিকেলে পল্টন ময়দানে এক জনসভায় ভাষণ দানকালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়াকেও তাই বলি, অনেক হয়েছে আর নয়, তিক্ততা বাড়াইয়া আর লাভ নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমারের নিয়মে পূর্ব বাংলার স্বাধীনতা স্বীকার করিয়া লও। মুজিবের নির্দেশ মতো আগামী 25 তারিখের মধ্যে কোনো কিছু করা না হইলে আমি শেখ মুজিবুর রহমানের সহিত হাত মিলাইয়া 1952 সালের ন্যায় তুমুল আন্দোলন শুরু করিব। খামাকা কেহ মুজিবকে অবিশ্বাস করিবেন না, মুজিবকে আমি ভালো করিয়া চিনি। জেনারেল ইয়াহিয়া খান 15 মার্চ সকালে তার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে ঢাকায় পৌঁছান এবং কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ঢাকাস্থ তৎকালীন প্রেসিডেন্ট হাউসে অবস্থান করেন। 16 মার্চ সকালে কোনো পরামর্শদাতা ছাড়াই ইয়াহিয়া মুজিব প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয়। 17 মার্চ বঙ্গবন্ধু ও তার পরামর্শদাতাদের সঙ্গে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও তার সামরিক ও বেসামরিক পরামর্শদাতাদের সুদীর্ঘ বৈঠক হয়। আলোচনায় বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন জনাব সৈয়দ নজরুল ইসলাম, এইচ.এম. কামরুজ্জামান, খন্দকার মোশতাক আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ ও ডক্টর কামাল হোসেন। 18 মার্চ সকাল ও বিকেলে 2 দফা আলোচনা হয়। সেদিন উল্লিখিত নেতৃবৃন্দ ছাড়াও আরও কয়েকজন বিশিষ্ট আইনজ্ঞ, অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন। 19 মার্চ জয়দেবপুরে সামরিক বাহিনীর সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ হলে সামরিক বাহিনীর সদস্যরা তাদের ওপর গুলিবর্ষণ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে সরকার সেখানে কারফিউ জারি করে। বঙ্গবন্ধু এর তীব্র প্রতিবাদ করেন এবং পরে ইয়াহিয়া খানের সঙ্গে দীর্ঘ 1.5 ঘণ্টা এ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ওই দিন সন্ধ্যায় বঙ্গবন্ধুর 3 জন পরামর্শদাতার সঙ্গে ইয়াহিয়া খানের পরামর্শদাতাদের পৃথক বৈঠক হয়। আওয়ামী লীগের এই 3 জন ছিলেন জনাব সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ ও ডক্টর কামাল হোসেন। 20 মার্চ বঙ্গবন্ধু জনাব সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এইচ.এম. কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, খন্দকার মোশতাক আহমেদ ও ডাক্তার কামাল হোসেনকে নিয়ে ইয়াহিয়া খান ও তার পরামর্শদাতাদের সঙ্গে 4র্থ দফা বৈঠক করেন। ইতোমধ্যে পশ্চিম পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচিত অন্যান্য দলের 35 জন নেতা ঢাকায় এসে পৌঁছান। এদের অন্যতম ছিলেন ন্যাপের সভাপতি খান মোহাম্মদ ওয়ালি খান। 11 মার্চ বিকেলে ওয়ালি খান বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর রোডস্থ বাড়িতে আসেন তার সঙ্গে দেখা করতে। তিনি বাড়ির ওপরতলায় বঙ্গবন্ধু শয়নকক্ষের পাশে বসার মুক্ত স্থানে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সুদীর্ঘ আলাপ আলোচনা করেন। ওয়ালি খানকে জীবনেই প্রথম দেখি। শাহ মোয়াজ্জেমের মাধ্যমে বঙ্গবন্ধু ব্যারিস্টার এআর ইউসুফের সঙ্গে আলাপ করার ইচ্ছা প্রকাশ করেছেন জেনে তিনি 12 মার্চ সকাল 9টার দিকে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। বঙ্গবন্ধু 6 দফা সম্পর্কে তার মতামত জানতে চাইলে তিনি বলেছিলেন, আপনাকে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, হয় এনডিএফ-এর 9 দফার ভিত্তিতে সমাধানে পৌঁছাতে হবে, নতুবা বর্তমান আন্দোলন ও গণদাবির প্রেক্ষিতে 1 দফার ঘোষণা দিতে হবে। এছাড়া আপনার আর কোনো বিকল্প নেই। ওই দিন মুসলিম লীগের নেতা খান আব্দুস সবুর খানও বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা করতে আসেন সন্ধ্যা 7টার দিকে। বঙ্গবন্ধু তার সঙ্গে প্রায় 1 ঘণ্টা আলাপ পরামর্শ করেন। উল্লেখ্য যে বঙ্গবন্ধু সবুর খানকে ভাইজান বলে সম্বোধন করতেন। মুসলিম লীগের বিশিষ্ট নেতা ফজলুল কাদের চৌধুরীর সাথেও বঙ্গবন্ধু রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করেন। বঙ্গবন্ধু মাওলানা ভাসানীর বাসায় গিয়ে তার সঙ্গে আন্দোলন প্রসঙ্গে আলাপ আলোচনা করেন। উল্লেখ্য যে বঙ্গবন্ধু মাওলানা ভাসানীকে হুজুর বলে ডাকতেন। বঙ্গবন্ধু কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মনি সিং এবং ন্যাশনাল আওয়ামী পার্টির প্রফেসর মুজাফর আহমেদ সাহেবের সঙ্গে পরিস্থিতি সম্পর্কে সুদীর্ঘ আলাপ আলোচনা করেন। কাউন্সিল মুসলিম লীগের প্রধান মিয়া মমতাজ দৌলত খানেরও সঙ্গে বঙ্গবন্ধু আলাপ আলোচনা করেছিলেন। অসহযোগ আন্দোলন শুরুর পর একদিন রাতে খাওয়ার সময় বঙ্গবন্ধু আমাকে বলেন, ওয়াজেদ, যে কোনো মুহূর্তে সামরিক বাহিনী আমার বাড়ি আক্রমণ করতে পারে। তুমি হাসিনা, রেহানা ও জেলিকে নিরাপদে রাখার জন্য জরুরি ভিত্তিতে একটি বাসা ভাড়া করো এবং ওদের নিয়ে চলে যাও। প্রয়োজন বোধে আমি তোমার বাসায় গোপনে আশ্রয় নেব। একটু বড় বাড়ি নিও, আমি ভাড়া দেব। এর 2 দিন পর বঙ্গবন্ধু একই কথা পুনরায় বলেন।
দ্বিতীয়বার কথা বলার পর আমি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে হাসিনাকে নিয়ে সুবিধাজনক বাসার খোঁজ করতে থাকি। প্রথমে ধানমন্ডির ২৮ নম্বর সড়কে একটি দোতলা বাড়ি দেখি। বাড়িটি উন্নত মানের এবং প্রতি ফ্ল্যাট ৩,০০০ টাকার কমে ভাড়া দেবে না বলে বাড়িওয়ালা আমাদের জানান। অত্যন্ত বেশি ভাড়া এবং বাড়িটি বঙ্গবন্ধুর বাড়ির কাছাকাছি হওয়ায় হাসিনা ওই বাড়িটি নিতে সম্মত হল না। এরপর হাতিরপুরে তৎকালীন ঢাকা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উত্তরে পুরাতন ফুলবাড়িয়া স্টেশনে যাওয়ার রেল লাইনের পশ্চিমে অবস্থিত বাড়ি নম্বর ফি স্কুল স্কিটে একই কম্পাউন্ডের ভেতরে ৩টি বাড়ির মধ্যে একটি দোতলা বাড়ি খালি দেখতে পাই। এ বাড়ির মালিক ছিলেন আমার রাজশাহী সরকারি কলেজের পদার্থবিদ্যার শিক্ষক ডক্টর আবদুল্লাহ আলমতি শরফুদ্দিনের শ্বশুর খান বাহাদুর আব্দুল হাকিম সাহেবের। ফ্ল্যাটটিতে 2টো বেডরুম, ড্রয়িং কাম ডাইনিং রুম এবং 2টো বাথরুম। বাসাটি হাসিনার পছন্দ হয়। এর ভাড়া ছিল কম, ৫০০ টাকা। বঙ্গবন্ধু এ বাড়িতে এসে প্রয়োজনে আত্মগোপন করে থাকতে পারবেন ভেবে হাসিনার সম্মতিক্রমে ৫০০ টাকা অগ্রিম দেই। ১৪ মার্চ সকালে ঠেলাগাড়িতে শাশুড়ির দেয়া আসবাবপত্র নিয়ে ওই ফ্ল্যাটে রেখে আসি। কিন্তু পরদিন সেখানে যাওয়ার পর নিঃসঙ্গ বোধ করার কারণে ফ্ল্যাটটির রং ঠিকমতো করা হয়নি। এই অজুহাতে হাসিনা আমাকে তৎক্ষণাৎ ৩২ নম্বরে আসবাবপত্র সহ ফিরে আসতে বাধ্য করে। পরদিন ৭ মসজিদ রোডের ওপর ধানমন্ডির ১৫ নম্বর রোডস্থ বাড়ির নিচতলা ৯০০ টাকায় ভাড়া নেই। ১৭ মার্চ সকালে ওই বাড়ির ড্রয়িং রুমে আসবাবপত্র রেখে আসি। ১৮ মার্চ সকালে সংবাদপত্রে ইয়াহিয়া খানের পক্ষ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয় যে শেখ মুজিব সহ আওয়ামী লীগের অনেক নেতা এবং অন্যান্য রাজনৈতিক দলের সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট দেশের রাজনৈতিক সমস্যাদি এবং বিরাজমান পরিস্থিতি নিয়ে আলাপ করেছেন এবং সকলের কাছে গ্রহণযোগ্য ও সন্তোষজনক সমাধান খুঁজে পাওয়া সম্ভব বলে তিনি আশাবাদী। এই খবর দেখে হাসিনা ধানমন্ডির ১৫ নম্বর রোডস্থ ভাড়াকৃত বাড়ির ফ্ল্যাটে যেতে ইতস্তত করছিল। ফলে ধানমন্ডির ১৫ নম্বরের ওই বাসায় ওঠার আয়োজন সাময়িকভাবে স্থগিত করতে হয়। ২১ মার্চ পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো তার দলীয় নেতা ও উপদেষ্টাদের সঙ্গে করে ঢাকায় এসে কড়া নিরাপত্তায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করেন। ওই দিনই তিনি ইয়াহিয়া খানের সঙ্গে ২ ঘণ্টা গোপনে সলা পরামর্শ করেন। এদিকে বঙ্গবন্ধু তার বাসভবনে অপেক্ষমান জনতার উদ্দেশ্যে বলেন, ৭.৫ কোটি মানুষের দাবি আদায় না হওয়া পর্যন্ত অসহযোগ আন্দোলনের গতি কোনোভাবেই মন্থর করা যাবে না। ২২ মার্চ বঙ্গবন্ধু এক প্রেস বিবৃতিতে বলেন, লক্ষ্য অর্জনের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমাদের প্রস্তুত থাকতে হবে। ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে, প্রতিরোধের দুর্গ। আমাদের দাবি ন্যায়সঙ্গত, তাই সাফল্য আমাদের সুনিশ্চিত। জয় বাংলা। ২২ মার্চ ইয়াহিয়া খান, শেখ মুজিব ও ভুট্টোর মধ্যে এক বৈঠক হয়। এ বৈঠক খুব একটা ফলপ্রসূ হয়েছিল বলে মনে হল না। ওই দিনেই সরকার পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয় যে পাকিস্তানের উভয় অঞ্চলের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে আরও বিস্তৃত আলোচনার প্রয়োজনীয়তার কারণে ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন শুরু করার পূর্ব সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। সরকারের এই ঘোষণার প্রেক্ষিতে বঙ্গবন্ধু পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে আন্দোলন আরও দৃঢ় করার লক্ষ্যে ২৬ মার্চ থেকে সারা দেশব্যাপী অবরোধ আন্দোলন শুরু করার প্রস্তুতি গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানালেন।